আমাদের আজকের গল্পটি সম্পূর্ণরূপে লেখিকার কল্পনা প্রসূত। এই গল্পের সঙ্গে বাস্তবে কোথাও কোনো মিল খুঁজে পাওয়া যায় না। গল্পের ভিতর রোমাঞ্চকর আবহ সৃষ্টির কারণে কিছু অতিলৌকিক বিষয়বস্তুর উল্লেখ করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে রচিত। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, পিশাচ পর্ব অডিও স্টোরি থেকে আমি সুদর্শন চলে এসেছি একটা হাড় হিম করে দেওয়া গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে। আজ আপনাকে এমন একটা গল্প শোনাবো যে গল্পটা শুনতে গিয়ে বারবার আপনার বুকটা কেঁপে উঠবে ভয়ে। তাই আর দেরি না করে এক্ষুনি ঘরের লাইটস বন্ধ করে দিন, আর চলুন যাওয়া যাক সেই ভুতুড়ে সফরে, যেখানে পরতে পরতে লুকিয়ে রয়েছে অন্ধকারের হাতছানি। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা কুহেলিকার কলমে গ্রাম বাংলার ভয়ের গল্প দেশের বাড়িতে শেষ রাত। গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে রয়েছে আমি সুদর্শন, এবং আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে সুপমা, লাবণ্য এবং সঙ্গীতা। শুরু হচ্ছে দেশের বাড়িতে শেষ রাত। শেষ বিকেলে রক্তিম আলো এসে লুটিয়ে পড়েছে শস্য ক্ষেতের গায়ে। অজপাড়া গায়ের একটা আলাদা সৌন্দর্য আছে। গাছপালার ফাঁকে ফাঁকে খড়ের চাল দেওয়া মাটির কুড়ে ঘর, পাশে দিঘি, ছোট বড় পুকুর, মাঠঘাট, এসব গোধূলির মায়াবী আলোয় আরও চিত্তাকর্ষক মনোরম হয়ে উঠেছে। ক্ষেতের কাজকর্ম সেরে চাষি ভাইরা টোকা মাথায় যে যার ঘরে ফিরছে। ধানকলের মালিক বদরু মিয়ার সাথে জরুরি কথা বলতে গেছিল এই গ্রামেরই কৃষক পরিবারের ছেলে হারান চাষি। কথাবার্তা সেরে বেশ ফুরফুরে মেজাজে মেঠো সুরে গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ি ফিরছে হারান। যদিও রাত হয়ে গেছে, তবে আজ তার আমদানি ভালোই হয়েছে। গ্রামের ধানকলেও একটা কাজ জুটে গেছে। মুর্শিদাবাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই প্রত্যন্ত গ্রামের লোকেদের প্রধান জীবিকাই চাষবাস, এবং কাছাকাছি নদী থাকায় কয়েক ঘর মৎস্যজীবীও রয়েছে। গ্রামটি বড়ই সুন্দর এবং শান্ত আর নিবিড়। হাওয়া বাতাস চমৎকার। নদীর জল, ক্ষেতের শস্য, পুকুরের মাছ, ফল পাকড়ের গাছ, চারপাশে সবুজ বনানী, সুন্দর মনোরম পরিবেশ। অজগাঁ হলেও কারোর তেমন কোনো অভাব নেই। খেয়ে পড়ে দিব্যি বেঁচে বর্তে আছে। দেশভাগের পর এখানে এসে পাকাপাকিভাবে বসবাস শুরু করেছিল হারান চাষির পূর্বপুরুষরা। সেই সূত্রেই ভিটেমাটি আর জমি জমার বর্তমান উত্তরাধিকার হলেন হারান। হারান তার বউ সুমতি আর 10 বছরের মেয়ে ময়নাকে নিয়ে বাস করে। দিনগুলো ভালোই কাটছিল তাদের। তবে হারানের উপরি রোজগারের শখ ছিল। হাতে কিছু কাঁচা টাকা আসলে ফুর্তি করে দিনগুলো কাটানো যাবে, এই ছিল তার মনের ইচ্ছা। ধানকল থেকে বেশ 2 পয়সা আসতে পারে ভেবে বদরুর সাথে কথা বলে কাজটা পাকা করে এলো। চাষবাসের পাশাপাশি ধানকলে হিসেব রাখার কাজ। একটু এদিক ওদিক করলেই শুধু পয়সা আর পয়সা। বউ মেয়েও সুখে থাকবে। এসব কথা ভাবতে ভাবতে হারান কুটিরে চলে এলো। ময়না দোরগোড়ায় দাঁড়িয়েছিল। হাত পেতে হারানকে বলল, আগে যেটা আনতে কইছি সেটা দাও। হারান মেয়ের গাল টিপে আদর করে বলল, এই নে তোর লজেঞ্চুস আর গুড়কাঠি, আর এই নে তোর কথা বলা পুতুল। ঝোলা থেকে বের করে সব জিনিস মেয়ের হাতে দিতেই সে খুশি হয়ে নাচতে নাচতে ঘরের ভিতর চলে গেল। ওদিকে সুমতি ছলছলে চোখে বসে আছে দেখে হারান বলল, আরে কি হলো রে বউ, চোখে জল? আরে মুখটাও অমন শুকিয়ে গেছে কেন? কোনো খারাপ খবর আছে নাকি? সুমতি বলল, হ, বাপের শরীরটা একবারে ভালো নাই। মায়ে সিরিয়েছে, বাপের নাকি যায় যায় অবস্থা। মাইয়ারে নিয়া কয়দিনের জন্য বাপের ঘরে থাইকা আসুম কিনা ভাবদাসি। তুমি কি কও গো? মুই আবার কি কইব, তোমার বাপের অসুখ হইছে, দেখতে যাইতে তো হইবই। তুমি কালই ময়নারে নিয়ে চইলা যাও, মুই তোমাকে সকালে ট্রেনে চাপায় দেব হনে।
প্রয়োজন হইলে মুই ইদিককার কাজকর্ম মিটায় যাব ওখানে। হারানের বউ সুমতি 10 বছরের মেয়ে ময়নাকে নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পরদিন থেকে প্রাক পুজো মেলা বসল হারানদের গ্রামে। মেলা দেখতে আশেপাশের সব গ্রাম থেকে লোকজন আসে। প্রতিবেশী কালুদের বাড়িতে ভিন গাঁ থেকে তাদের আত্মীয় স্বজনরা এসেছে, বেশ কয়েকদিন থাকবে। তাদের মধ্যে একটি অপূর্ব সুন্দরী মেয়েও ছিল। সে কালুর ছোট মাসি চম্পা। এর আগে হারান কখনো তাকে কালুদের বাড়িতে আসতে দেখেনি। যাই হোক, চম্পা বিকেলে মেলা দেখতে বেরোলো, বাড়ির সকলের সাথে বেরোলো। হারানও মেলায় গিয়েছিল। চম্পার সাথে মেলায় চোখাচোখি হতেই দুজনেই প্রথমে চোখ নামিয়ে নেয়, কিন্তু ভিতরে ভিতরে দুজনের শরীরেই আগুন জ্বলে ওঠে। কালুর মা তার মা বাবা আর ছোট বোন চম্পার সাথে হারানের পরিচয় করিয়ে দিয়ে বলে, ওর নাম হারান, ও পাশের বাড়িতেই থাকে। তবে পরিচয় হলেও তেমন কথা হয় না চম্পার সাথে। কিছুক্ষণ মেলায় ঘোরার পর যে যার বাড়িতে চলে যায়। সন্ধ্যের মুখে বাড়ি ফেরার পর থেকেই হারান চম্পাকে দেখার জন্য ছাদে গিয়ে কালুদের বাড়ির দিকে উকিঝুঁকি মারতে থাকে। তার সারা শরীরে শিহরণ জাগে। চম্পার শরীরের গঠন যেমন চমৎকার আকর্ষণীয়, তেমনি সুন্দর মুখশ্রী। হারান নিজেকে আর সামলাতে পারে না। ওদিকে চম্পাও একতলার জানালার কাছে এসে উসখুস করছিল। হঠাৎ ছাদের দিকে নজর যেতেই হারানকে দেখতে পেল। হারানের সুপুরুষ চেহারা তাকেও যে পাগল করে তুলেছে। চম্পা লুকিয়ে ছাদে চলে আসে। তখনও আকাশে কিছুটা আলোর রেশ ছিল। চম্পাকে দেখে হারানের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। দুজনের শরীরে ফের কামনার আগুন জ্বলে ওঠে। চোখে মুখে তার ছাপ পড়ে যায়। হারান তাকে রাতে ঘরে আসার কথা বলে। চম্পা মাঝরাতে সবাই ঘুমিয়ে গেলে আস্তে করে দরজা খুলে চুপি চুপি বেরিয়ে যায়। হারান দরজা খুলে দাঁড়িয়েছিল। চম্পা আসতেই সে দরজা বন্ধ করে ওর হাত ধরে শোবার ঘরে নিয়ে চলে যায়। তারপর শরীরী খেলায় মেতে ওঠে ওরা। রাত কাবার হয়ে যায় এক সময়। ভোর রাতে উঠে চম্পা চলে যায়। হারান তাকে প্রতি রাতে এভাবে কাছে আসার কথা বলে। চম্পাও তাতে রাজি হয়ে যায়। প্রতি রাতেই তারা মিলিত হতে থাকে। সম্পর্ক আরো নিবিড় হয়ে ওঠে। হারানের বউ সুমতি ভাত বসাবে বলে ভাঁড়ার ঘরে চাল আনতে গিয়ে দেখল বস্তায় চাল বাড়ন্ত। কাঠের জালে মাটির হাঁড়িতে ভাতের জল চাপিয়ে চাল আনতে গেল সুমতি। শোবার ঘরে চৌকির নিচে বড় বড় হাঁড়িতেও চাল মজুদ থাকে। এনামেলের গামলায় সেখান থেকে কৌটো করে চাল নেবার জন্য হাঁড়ির মুখে চাপা দেওয়া মাটির সরাখানা সরাতে যেতেই সুমতির হাতের ওপর একটা ভারী ঠান্ডা নিঃশ্বাস পড়ল। সুমতি প্রথমে ভাবল মেয়ে ময়না বুঝি দুষ্টুমি করে তাকে ভয় দেখাতে চাইছে, তাই চৌকির নিচে লুকিয়ে আছে। কপট রাগ দেখিয়ে সুমতি হাসতে হাসতে বলল, আরে দর্শি মাইয়া, ওকেন থেকে বেরো বলছি, মুখে ভয়টো দেখাতে চাস বটে। চৌকির নিচে কিন্তু সত্যি সত্যি ভূতু আছে, বেইরে আয় এখুনি। কিন্তু কোথায় কি? কারোর সারা শব্দ নেই। সুমতির হঠাৎ মনে পড়ে গেল ময়না তো ঘরে নেই। সামনে বিশ্বকর্মা পুজো আসছে, তাই ঘুড়ি বানাতে গেছে কালুদের বাড়িতে। এদিকে সরীসৃপের মতো হিস হিসে একটা শব্দ হয়ে চলেছে চৌকির তলায়। ভয়ের সঙ্গে সঙ্গে মাথাটা চৌকির তলা থেকে বের করে আনে সুমতি। বুকটা ছ্যাঁত করে ওঠে তার। কিন্তু চাল তো ওখান থেকে নিতে হবে। তাই ভয়ে ভয়ে নিচু হয়ে চৌকির তলায় একবার ভালো করে চোখ বুলিয়ে নেয়। কিন্তু কোথাও কোনো অস্বাভাবিকত্ব চোখে পড়ে না। মনের ভুল ভেবে সে আবার হাঁড়ি থেকে কৌটো করে চাল নিতে যায়
আর ঠিক সেই মুহূর্তে একটা মিশমিশে কালো হাত এসে সুমতির হাতটাকে খপ করে ধরে ফেলে। উফ, কি ঠান্ডা সেই হাত! ভয়ে চিৎকার করে ওঠে সুমতি। হারান ততক্ষণে বাড়ির একদম কাছে চলে এসেছিল। সদর দরজাটা ভেজানোই ছিল। সুমতির চিৎকার শুনে তাড়াতাড়ি দরজা ঠেলে ভিতর ঘরে ঢুকে এলো। ভিতরে ঢুকে ঘরের দিকে ছুটে এলো। সুমতির হাতটাকে তখনও কেউ আঁকড়ে ধরে আছে। হাজার চেষ্টা করেও সে ছাড়াতে পারছে না। ওপাশ থেকে সেই ভৌতিক হাতের টানে সুমতির শরীরের বেশিরভাগ অংশটাই তখন চৌকির তলায় ঢুকে গিয়েছিল। শুধুমাত্র পায়ের গোড়ালি দুটো বাইরে থেকে দেখা যাচ্ছিল। হারান তাকে ওই অবস্থায় দেখে ভাবল, চাল নিতে গিয়ে সুমতির ভারী নধর শরীরটা চৌকির তলায় আটকে গেছে বুঝি। হারান রাগে খ্যাঁচ করতে করতে বলল, আরে 3 বেলা গান্ডে পিণ্ডে গিলে শরীরটাকে দুমসি করে ফেলেছিস। চৌকির আর দোষ কি? সে তো আর নিজে থেকে নিচয় নেমে যায়নি। আর ন্যাকাপানা দেখ আসনে তো। সিলেন বন্ধ কর, আমি পা ধরে টান দিতেছি, তুই গতরটাকে একটু ঢিলা করে পিছন পানে সরে আয়। সুমতির চোখে জল এসে গেল। না হয় সে দুমুঠো ভাত একটু বেশি খায়, কিন্তু তার বদলে সারাটা দিন বেগার খাটে, তাও এমনভাবে খাওয়ার খোঁটা দেবে? হারান আজকাল বদলে যাচ্ছে। আগে কত নরম সুরে কথা বলতো, আর আজকাল সবসময় তার মেজাজ তুঙ্গে থাকে। মনে মনে কষ্ট পেলেও মুখে কিছু বলল না। ওদিকে হাতের চাপটা আলগা হয়ে গেছিল হারানের গলা শুনে। সুমতি মনে মনে ভাবল, চৈকির তলায় কি ঘটেছে তা কইলে হারার মুখে মোটেও বিশ্বাস করবে নে, আরো বেশি করে গাল মন্দ করবে। তার চেয়ে চুপ করে থাকাই ভালো। সেই কথা ভেবেই শরীরটাকে কোনো মতে ঘষ্টে নিচু হয়ে চৌকির তলা থেকে বেরিয়ে এলো সুমতি। কোনো উত্তর দিল না। চোখের জল মুছে মুখে আঁচল চাপা দিয়ে হেসেলের দিকে চলে গেল। হারান সেই দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, অবাগির বেটি শুধু গিলতে এসে, ওর ওই ধামসি শরীরটা মুখে আর টানে না। কতদিনই বা উপোস করে থাকবো। পিঁড়িতে বসে উনুনে হাত পাখা দিয়ে বাতাস করছে গলদঘর্ম সুমতি। গনগনে আঁচে চোখ ছলছল করছে। এমনিতেও যথেষ্ট ভয় পেয়েছিল সুমতি। এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা তার জীবনে এই প্রথম হলো। নিজের চোখে সে বেশ কয়েকবার দেখেছে চৌকির তলায় চালের হাঁড়ি, আলুর ঝুড়ি ইত্যাদি টুকটাক সাংসারিক জিনিসপত্র ছাড়া আর অন্য কিছু নেই। অথচ সে স্পষ্ট অনুভব করেছে একটা হিমশীতল হাত তার বাহু ধরে টানছে। মনে মনে ইষ্ট নাম জপ করছিল সুমতি। বাড়িতে কি তবে অশরীরীর উৎপাত হয়েছে? ভাবতেই গায়ের রোম খাঁড়া হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মেয়ে ময়না এসে পিছন থেকে সুমতির গলা জড়িয়ে ধরে। তারপর আবদার করে বলে, ও মা, খিদে লাগছে, ভাত দাও না। ডালের সাথে 1 কান পেঁয়াজ দাও, আর শুকনো লঙ্কা পুড়িয়ে আলু সিদ্ধ। সুমতি দুঃখ ভুলে হাসি মুখে বলল, সব রাখা আছে রে মা, আর একটু সবুর কর, তোর বাপ হাত ধুয়ে আসুক, একসাথে পেরে দেবো খানে। ময়না খুশি হয়ে দাওয়ায় চাটাই পেতে বসে থাকে। রাতের খাওয়া দাওয়া মিটে যায় এক সময়। হারান আজকাল ওপাশের ছোট ঘরে আলাদা শোয়। আগে সুমতির পাশে না শুলে তার ঘুম আসতো না। শুয়ে শুয়ে নানান কথা ভাবতে ভাবতে চোখে জল ফেলতে থাকে সুমতি। সুমতির বাবা মারা গেছে। শ্রাদ্ধ শান্তি মিটিয়ে সে ফিরে এসেছে। তবে তার বাবার অসুস্থতার খবর পেয়ে আগেরবার যখন কিছুদিনের জন্য বাড়ি গিয়েছিল, তখন থেকেই হারানের মধ্যে এই অপরিবর্তনটা লক্ষ্য করেছে সে। সে সময় মাঝে একবার হারানকে চিঠি দিয়ে সে জানিয়েছিল ফিরে আসতে আরো কয়েকটা দিন সময় লাগবে, কিন্তু সেই চিঠির কোনো উত্তর আসেনি। কয়েকদিন পর সুমতি নিজে থেকেই চলে এসেছিল। আর এবারে তো বাবা মারা গেলেন। প্রায় দিন 20 কাটিয়ে মায়ের একটা ব্যবস্থা করে আসতে হয়েছে। কিন্তু তারপরেই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল।
বাড়ি ফিরে সেদিন সকালে ময়না কালুর সাথে খেলতে গেছিল। বাড়ি এসে বলল কালুর ছোট মাসি চম্পা ভিন গাঁ থেকে এসেছে, কালুদের বাড়িতে অনেক দিন ধরে রয়েছে। সুমতি ভাবল বিকেলে একবার কালুদের বাড়িতে যাবে চম্পার সাথে পরিচয় করার জন্য। কিন্তু সেদিন বিকেলে ময়না যখন আবার খেলতে যায় তখন কালুর কাছ থেকে ময়নার পরিচয় জানতে পেরে সে তখনই হারানের বাড়িতে এসে হাজির হয়। হারান তখন সবেমাত্র ধানকল থেকে ফিরে কুয়োর তলায় মুখ হাত ধুচ্ছিল। সুমতি বেরোতেই যাচ্ছিল, কালু আর ময়নার সাথে একটি 18-19 বছরের মেয়েকে দেখে সে থমকে দাঁড়ালো। ময়না বলল, মা মা, তোমাকে কালুর ছোট মাসির কথা কইছিলাম না সকালে, সে চম্পা মাসি এসেছে। তারপরেই হারানকে দেখিয়ে বলে ওঠে, চম্পা মাসি, মোর বাবাকে তুমি চেনো? ওই যে কুয়োতলায় আমার বাবা দাঁড়িয়ে আছে। বাবা তো এখানে এতদিন একা ছিল, মুই আর মা তো দাদুর বাড়িতে গেছিলুম। ওদিকে হারান কুয়োতলা থেকে চম্পাকে দেখে চমকে ওঠে। সুমতির তার চোখ এড়ায় না। চম্পা নিরুত্তর থাকলেও হারানের দিকে কটমট করে তাকিয়েছিল। মনটা খচখচ করলেও সুমতি তাতে বিশেষ একটা আমল দেয়নি। তবে সুমতি চম্পাকে আপ্যায়ন করে ঘরে বসিয়ে চা খাইয়েছিল। মেয়েটা বেশ মিশুকে প্রকৃতির, বৌদি বলে ডেকেছিল তাকে। এর কিছুদিন পর চম্পা তার বাবা মায়ের সাথে নিজের বাড়ি ফিরে গেল। তারপর বহুদিন আর দেখা সাক্ষাৎ হয়নি। কালী পূজার মেলায় হয়তো আবার আসবে। তবে বাবা মারা যাবার পর এ বাড়িতে ফিরে আসার দিন থেকেই সুমতি লক্ষ্য করেছে ওর দিকে হারানের আর একদম কোনো হুঁশই নেই। সবসময় বাইরের দিকে মনটা উড়ু উড়ু ভাব। এতক্ষণ ধরে শুয়ে শুয়ে এইসব কথাই ভেবে যাচ্ছিল সে। তার উপর আজ ওই ভৌতিক ঘটনা ঘটে গেছে, যার কোনো ব্যাখ্যা এখনো সে পায়নি। এসব 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুম এসে গেছিল সুমতির সেদিকে খেয়াল ছিল না। শোবার ঘরে পূর্বপুরুষদের রেখে যাওয়া একটা প্রাচীন দেওয়াল ঘড়ি রয়েছে বটে, তবে তাতে সময় দেখার কথা সুমতির মনে ছিল না। মাঝরাতে শরীরে একটা পিচ্ছিল ঠান্ডা স্পর্শ লেগে সুমতি ধড়মড় করে উঠে বসে। তার মনে হলো কেউ যেন তাকে ঘুম থেকে ডাকছে। পাশের ঘর থেকে হারানের নাক ডাকার শব্দ কানে এলো। ময়নাও অঘরে ঘুমিয়ে আছে, তাহলে ওর গায়ে হাত রেখে কে ওকে ডাকছে? চৌকির নিচে সেই হিম শীতল হাতটার কথা মনে পড়ে যেতেই বুকটা ধক করে ওঠে। ভয়ে সুমতির গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বিছানা থেকে নেমে ঘরের কোণে রাখা কুঁজো থেকে জল গড়িয়ে খেতে গিয়ে দেখল কুঁজোর জল তলানিতে ঠেকেছে। জল ভরার কথা তার আজ মনে ছিল না। গেলাসটা নিয়ে দরজার আগল খুলে দাওয়া থেকে নেমে একপাশে হেঁসেলের দিকে চলে গেল জলের কলসি থেকে জল গড়িয়ে খাবার জন্য। দরজায় রোজকার মতো শিকল তোলা ছিল, কিন্তু শিকল খুলতে যেতেই আবার সেই শীতল হাতের ছোঁয়া পেয়ে ভয়ে বুকের রক্ত হিম হয়ে যায়। দেখে ওর পায়ের কাছে মাটিতে পড়ে আছে একটা কাটা হাত, আর সেটা ছটফট করছে। হাতটা একবার এগিয়ে আসছে আবার পিছিয়ে যাচ্ছে, তার ভিতরে ক্রমাগত হিস হিসে শব্দ হয়েই চলেছে। ভয়ে তার বুক ঢিপ ঢিপ করতে থাকে। কাটা হাতটা থেকে হঠাৎ টাটকা রক্ত ঝরতে শুরু হয়। সুমতি আর সহ্য করতে পারল না, চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে পড়ে গেল। হারানের ঘুম ভেঙে গেল সেই চিৎকারের শব্দ শুনে। আরে বাবা রে, এ মাঝরাতে এইসব কি ঢং শুরু করেছে অবাগির বেটি? নাটক করে মোর মন জয় করতে চাইছে বুঝি। সেদিন চম্পাকে দেখে কিছু আজ করতে পেরেছে মনে হয়, হ্যাঁ? তাই জন্যই মোর মন গলানোর জন্যই সারাক্ষণ ঘুরঘুর করতেছে পিছন পিছন। চম্পাটাও সেদিন ভর সন্ধেবেলায় এখানে এসে হাজির হলো। এরপরে একদিন দেখা করে সব বুঝিয়ে বলবো ভেবেছিলাম, কিন্তু তার আগেই সব রাগ দেখে ভেস্তে দিল। কয়দিন অপেক্ষা করলেই তো ওই ডেবস না কি যেন বলে সৌরে বাবুরা,
বদরু মিয়ারা যারে কয়তা লাখ উকিল ডেকে সুমতিকে সেইটাই না হয় দিয়ে দিতুম, তারপর চম্পার লগে বিয়া করতুম। তা মাগির তর সইল নে, মুর ওপর অমনি হম্বি তম্বি শুরু করে দিলে। যত সব গা ঢলানি মেয়ে ছেলে বিয়ে করতে চাইছিল তো মুর পয়সার লোভে, তা কি মুই বুঝি নে? বিছানায় বসে বসে অশ্লীল ভাষায় গাল পাড়ছিল সুমতি আর চম্পা দুজনেরই উদ্দেশ্যে। ময়না ছুটে এলো, মা মা বলে বুকের ওপর আছড়ে পড়ে জড়িয়ে ধরল সুমতিকে। তারপর কাঁদতে কাঁদতে বলল, মা মা কি হলো তোমার? মা, ও বাবা শিগগিরই আসো, মা মাথা ঘুরে পড়ে গেছে, কত করে ডাকতেছি তবু উঠছে দেখে। মায়ের কি হয়েছে? মেয়ের কান্নাকাটি শুনে বাধ্য হয়ে হারান ঘর থেকে বেরিয়ে এলো। তারপর চোখ কচলাতে কচলাতে বিরক্তির সুরে জিজ্ঞেস করলো, আরে রাত বিরেতে কাঁদছিস কেন ময়না? কি হয়েছেটা কি তোর মায়ের? কাঁসা ঘুমটা ভাঙায় দিলি শ্বাসে। ওফ, দেখি দেখি সর দেখি। বাবার কথাবার্তা আচার আচরণ যে সম্পূর্ণ বদলে গেছে, ব্যাপারটা ময়না ভালোভাবেই টের পায়। তবে সে চুপ করে থাকে। এক ঘটি জল এনে চোখে মুখে ছিটিয়ে দিতেই সুমতি আস্তে আস্তে চোখ খুলে তাকায়। ময়নাকে কাঁদতে দেখে জড়িয়ে ধরে, তারপর আস্তে আস্তে মেয়ের হাত ধরে উঠে পড়ে। ঢং কত, সব নাটক, শুধু শুধু ইচ্ছে করে পড়ে যাওয়া, যেন বুঝি না। ভিড় ভিড় করতে করতে হারান আবার নিজের ঘরের দিকে চলে যায়। বাকি রাতটুকু সুমতির আর ঘুম আসে না। মেয়েকে বুকে জড়িয়ে ঘুম পাড়িয়ে আকাশ পাতাল ভাবতে থাকে। ওই কাটা হাতে রহস্যটা যে কি, এবার তাকে জানতেই হবে। চৌকির তলায় যে ঠান্ডা হাতটা ছিল, সেটা আর কাটা হাতটা কি একই লোকের, নাকি দুটো আলাদা ঘটনা? কিন্তু এ বাড়িতে হঠাৎ কেন এমন অশরীরীর উপদ্রব শুরু হলো? ভেবে কোনো কুলকিনারা করতে পারল না সে। সেদিন থেকেই সুমতির মনের মধ্যে একটা বদল আসে। হারানকে হারানের মতো এড়িয়ে চলতে থাকে, প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না। মনে মনে মেয়েকে নিয়ে এ বাড়ি ছেড়ে মায়ের কাছে চলে যাবার সিদ্ধান্ত নেয়। ওদিকে হারান দিনকে দিন উশৃঙ্খল হয়ে ওঠে। গ্রামে ইদানিং একটি নতুন মেয়ে এসেছে, তার নাম কুসুম। কানা ঘোষই শুনেছে গ্রামের অনেক ছেলে নাকি কুসুমের ঘরে যাতায়াত করে, ওখানে মদ্যপান আর গান বাজনার আসর বসে। খবরটা শোনার পর থেকে হারান উল্লাসিত হয়ে ওঠে, কিন্তু উপরি পাওনার লোভে ধানকলে কাজ নেবার পর থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। কুসুমের বাড়িতে সন্ধ্যায় মজলিস বসে। রাত হলে তার ঘরের দরজা বন্ধ হয়ে যায়, ফলে কুসুমের কাছে তার আর যাওয়া হয়ে ওঠে না। কিন্তু পুরনো খিদেটা আবার চাগর দিয়ে ওঠে। একদিন ধানকল থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে সাঁকো পেরিয়ে কুসুমের বাড়ির দিকে হাঁটা দেয় হারান। সেদিনকার আড্ডায় বিশেষ কেউ ছিল না, যে দু একজন ছিল তারা হারানের অচেনা। ওরা বেহেড মাতাল হয়ে বসে কুসুমের সাথে ঠাট্টা তামাশায় ব্যস্ত ছিল। হারানকে দেখে অশ্রাব্য গালি দিয়ে বলে ওঠে, এর মধ্যে নতুন নাগর ধরে ফেললি? তোর বাজার দর তো দারুণ রে। কুসুমের হাত ধরে টানাটানি করছিল ওরা। ছেলে দুটো যে শহর থেকে এসেছে তা তাদের কথাবার্তা আর পোশাক আশাক দেখলেই বোঝা যায়। হারান ওদের জামার কলার ধরে পাল্টা গালিগালাজ করতে থাকে। শালা শুয়ার কোথাকার, সাহস তো কম নয় তোদের দেখছি। দুপক্ষের হাতাহাতি শুরু হয়ে যায়। কুসুম কারুকার্য করা স্বচ্ছ ওড়নায় মুখ ঢেকে খাটের উপর বসে ওদের লড়াই দেখছিল। বলল যে জিতবে সে আজ সারা রাত এখানে থাকার সুযোগ পাবে। ফলে ঝগড়া বিবাদ মারামারি তুঙ্গে ওঠে। হারানের গায়ে শক্তি থাকলেও একা বেশিক্ষণ পেরে ওঠে না। এমন সময় হঠাৎ ঘরের আলো নিভে যায়। সকলেই চমকে ওঠে। একটা বিভৎস ছায়ামূর্তিকে ঘরের ভিতর ঘুরে বেড়াতে দেখা যায়।
কুসুমের নাম ধরে ডেকেও কোনো সাড়া পাওয়া যায় না। আয় কুসুম, কোথায় গেলি রে কুসুম? সে যে কোথায় উধাও হয়ে গেল কেউ তা জানে না। হারান ইতিমধ্যে মারের চোটে অজ্ঞান হয়ে গেছে। ছায়ামূর্তিটা দুটো লম্বা হাত বাড়িয়ে ওদের ধরতে আসে। ছেলে দুটো ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকে। বিরাট হুঙ্কার দিয়ে দাঁত মুখ খিঁচিয়ে ওদের দিকে তেড়ে আসে। শরীরে অপার্থিব ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে ভয়ে ছুটে বাইরে বেরিয়ে যায় ওরা। ছায়ামূর্তিটা খ্যাক খ্যাক করে হাসতে থাকে। কিছুক্ষণ পর হারানের জ্ঞান ফিরে আসে। সেই কারুকার্যে ঠাসা স্বচ্ছ ওড়নার আড়াল থেকে কুসুম বলে ওঠে, তা কেমন বোধ করছেন এখন? ঘরের আলোটা নেভানো, পাশে শুধু একটা লম্ফ জ্বলছে। কুসুমের গলা শুনে হারান ধরফর করে উঠে বসে। কণ্ঠস্বরটা হারানের খুব চেনা চেনা লাগে। কোথায় যে শুনেছে ঠাহর করতে পারে না। তারপর একটু সাহস করে বলে, তুমি অমন ওড়নাটোতে মুখটা ঢেকে রেখেছো কেন? ওই ছেলেগুলো কোথায় গেল? বাপ রে বাপ, কি ক্ষমতা ওদের! মুই জানতুম গ্রামের ছেলেদের গায়ে বেশি শক্তি থাকে, কিন্তু শহুরে বাবুদের গায়েও যে এত ক্ষমতা থাকতে পারে এই পেতেম নিজের চোখে দেখলুম বটে। লাগে যে কাজে এখানে এসেছিলুম এবার সেটা শুরু হোক কেনে। মুই আজ কয়েক পাথর কারণ সুদা গলায় না ঢেলে এখান থেকে যাচ্ছি নে। তবে শুধু গলা ভিজালেই চলবে না, মনটোকে শরীরটোকেও ভিজাতে হবে। কাছে আইসো এবার, দেরি কিসের লাগে? হ্যাঁ আইসো, কাছে আইসো। কুসুম খিলখিল করে বাচ্চাদের মতো হেসে ওঠে। সুরা পাত্রে তরল পানীয় ঢেলে কুসুম রঙিন গ্লাসটা হারানের হাতে ধরিয়ে দেয়। হারান কুসুমের দিকে এগিয়ে আসে। তারপর দুজন মিলিত হয়। কিন্তু চূড়ান্ত মুহূর্তে হঠাৎ লম্ফোর আলোটা নিভে যায়। একটা বিজাতীয় হিস হিসে শব্দ ভেসে আসে হারানের কানে। অন্ধকারে সে কিছুই দেখতে পায় না, শুধু অনুভব করে কুসুমের শরীরের ওজন যেন হঠাৎ করেই বেড়ে গেছে। হারানের দেহের উপর অস্বাভাবিক চাপের সৃষ্টি হয়। হারানের শ্বাস বন্ধ হয়ে আসে। গর্জন আর বিকট অট্টহাসির শব্দ পেয়ে কুসুম পাগল হয়ে গেছে ভেবে হারান এক লাফে উঠে পড়ে এবং দরজা খুলে পালাতে উদ্যত হয়। কিন্তু দরজার কাছে গিয়ে ভয়ে হাড় হিম হয়ে যায় তার। এক ছুটে আবার ঘরে ফিরে আসে, কিন্তু কুসুমকে আর খুঁজে পাওয়া যায় না। হারান ভয়ে চিৎকার করতে থাকে, কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে দরজার কাছে? কে তুমি? মুখে যেতে দাও, মুখে যেতে দাও। কুসুম, তুমি কোথায়? কোথায় তুমি? এই অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। মুখে তুমি বাঁচাও, বাঁচাও কুসুম। এমন সময় একটা হিম শীতল হাত এসে হারানের সর্বাঙ্গ স্পর্শ করতে থাকে। কোনো অতি প্রাকৃত শক্তির হাসির শব্দ ভেসে আসে। কুসুম, কুসুম, তুমি কোথায়? তুমি কোথায় গেলে? অন্ধকার হাতড়ে ভিতরের ঘরে গিয়ে আবার কুসুমের নাম ধরে বারবার ডাকতে থাকে। অতি প্রাকৃত কণ্ঠে কেউ বলে ওঠে, কে কুসুম? কুসুম বলে কেউ নেই, এখানে আছে শুধু তুই আর তোর স্ত্রী সুমতি আর আমি। মানে সুমতি এখানে আসবে কি করে? সে তো এখন বাড়িতে আছে। কিন্তু তুমি মুখে যেতে দিচ্ছ না কেন? কোনো উত্তর আসে না। লম্ফটা জ্বলে ওঠে। সুমতির গলা শুনতে পায়, চরিত্রের খুইয়ে আর কত মেয়ের জীবন নষ্ট করবে তুমি? কি ভেবেছিলে মুই কিছু জানতে পারবো না? তোমাকে হাতে নাতে ধরবো বলে?
কুসুম সেজে এসেছি এখানে, কুসুম নামে কেউ নাই। এবার মৃত্যুর জন্য তৈরি হ। হারান এবার বুঝতে পারে কেন নকল কুসুমের গলা এত চেনা চেনা লাগছিল। রাগে দু হাতে সুমতির গলা টিপে ধরে বলে ওঠে, শয়তানি শয়তানি অবাঙ্গির বেটি, তুই মুখে মারতে চেয়েছিস? হ্যাঁ, তার আগে মুই তোকে শেষ করে ফেলমু। তুই এতক্ষণ অন্ধকারে ভূত সেরে ভয় দেখাতে এসেছিলি, তাই না রে? হ্যাঁ, ইস, তোর ওই মোটা থল থলে শরীরটা নে মোর বুকের ওপর চেপে বসেছিলি তখন। হ্যাঁ, হেললি কি অত চাপ লাগতেছিল? আর মুই কিনা তোকে কুসুম ভেবে কত আদর করেছি। আয় আয়, আজই তোর শেষ দিন। আয়। সুমতির গলায় হারানের হাতের চাপ বাড়তে থাকে। এমন সময় লম্ফ টিমটিমে আলোয় হারান সেই মিশমিশে কালো ছায়ামূর্তিটাকে দেখতে পায়, যার একটা হাত কাঁধ থেকে কাটা, ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে হারানের দিকে। হঠাৎ সদর দরজাটা হাট করে খুলে যায়। হারান ঘর থেকে ছুটে বেরিয়ে পড়ে। সুমতি হাতে কাটারি নিয়ে আর সেই ছায়ামূর্তি তার ভয়ঙ্কর চেহারা নিয়ে ধেয়ে আসে তার দিকে। কিন্তু বাড়ির দিকে যাবার রাস্তা খুঁজে পায় না হারান। বন বাঁদর বুনো ঝোপঝাড় পেরিয়ে যেদিকে দু চোখ যায় দৌড়তে থাকে সে। ছুটতে ছুটতে একসময় চেনা রাস্তা পেয়ে যায়। বাড়ির কাছে এসে হাঁপাতে থাকে। অনেক রাত হয়ে গেছে। চারপাশ জনমানবহীন আর শুনশান। সদর দরজা বন্ধ দেখে জোরে করাঘাত করতে করতে বলল, ময়না ময়না, তাড়াতাড়ি দরজা খোল, বেজায় বিপদে পড়েছি। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। হারান রাগের চোটে দরজায় লাথি মারতে থাকে। ময়না ময়না, কিন্তু তাও কোনো উত্তর আসে না। ওদিকে সুমতি আর ছায়ামূর্তিটা বাড়ির কাছাকাছি চলে এসেছে। হারান পাগলের মতো চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার গলা শুনতে পায় না, কারণ গলা ফাটিয়ে চেঁচালেও চাপা গোঙানি ছাড়া আর কোনো শব্দ বেরোয় না তার গলা দিয়ে। প্রাণ ভয়ে দিঘির দিকে ছুটে যেতে চেষ্টা করে, কিন্তু তার আগেই সেই হাত কাটা ছায়ামূর্তিটা তাকে ধরে ফেলে। এবার বাড়ির সদর দরজাটা আপনা থেকেই খুলে যায়। সুমতি আর ছায়ামূর্তিটা হারানকে নিয়ে ভিতরে প্রবেশ করে। বেগতিক দেখে সাহস সঞ্চয় করে সুমতির হাতের কাটারিটা কেড়ে নেয়। তারপর শটান শোবার ঘরে ঢুকে যায়। হাসতে হাসতে বলে, মোর খেতে করলে ময়নাকে কেটে ফেলে দেব। ওর মতলব বুঝে সুমতি হো হো করে হাসতে থাকে। হারান থতমত খেয়ে যায়। ময়নাকে বাড়িতে খুঁজে পায় না। সুমতির চুলের মুঠি ধরে চড় থাপ্পড় দিতে দিতে রাগে গালমন্দ করতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে একটা চুরি পড়া কাটা হাত এসে হারানের পা বেয়ে সাপের মতো কিলবিল করতে করতে ওপরের দিকে উঠে আসে। একটানা ভয়ঙ্কর একটা হিস হিসে আওয়াজে হারানের কানে তালা ধরে যায়। ভয়ে আর্তনাদ করে ওঠে সে। এতক্ষণে সে ওই হাতটাকে চিনতে পেরেছে। ওটা কালুর ছোট মাসির চম্পার হাত। ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে হারান চম্পার অপার্থিব কণ্ঠ শুনতে পেল। ভেবেছিলি আমাকে হত্যা করে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দিলে কেউ কিচ্ছু জানতে পারবে না, কিন্তু পাপের শাস্তি তো পেতেই হয় কোনো না কোনো সময়। সেই শাস্তি দিতেই আমি এসেছি। তুই যে বিবাহিত সে কথা আমার জানা ছিল না। জানলে আমি কখনোই তোর প্রেমের ফাঁদে পা দিতাম না। তোর রূপ দেখে নিজের সম্মানের কথা ভুলে তোকে আমার শরীর বিলিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম তুই আমায় বিয়ে করবি। এটাই আমার ভুল হয়েছে। কোনো রকম খোঁজ খবর না নিয়ে আমি তোর সাথে অবাধ মেলামেশা শুরু করি। তুই আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলি। তখন জানতাম না যে তুই বিবাহিত। তোর একটা ফুলের মতো সুন্দর ছোট্ট মেয়েও আছে। সুমতির মতো সতী লক্ষ্মী স্ত্রীও আছে। ওদের ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করার কথা ভেবেছিলি? সেটা আমি অনেক পরে সেদিন সন্ধ্যায় তোর বাড়িতে এসে তোর বউ বাচ্চাকে দেখে বুঝতে পারি। তারপর আমি তোর সাথে দেখা করে
এভাবে মিছে কথা বলে আমার সাথে মেলামেশার কৈফিয়ত চেয়েছিলাম। বলেছিলাম সুমতিকে সবকিছু বলে দেব, সারা গ্রামের লোক সবকিছু জেনে যাবে। এরপর আমি আমার মা বাবার সাথে নিজেদের বাড়িতে ফিরে যাই। পার্থিব জগতে আত্মার আচরণ করতে পারে না। এর পরের চম্পার কথাগুলো কেটে কেটে আসে, তারপর সে অদৃশ্য হয়ে যায়। এরপর সুমতি কাটারি নিয়ে তেড়ে আসে, হারানের গলার কাছে কাটারিটা চেপে ধরে চিৎকার করে বলে, বাকিটা এবার তুই নিজে মুখে স্বীকার কর, শয়তান পিশাচ। হিম শীতল কাটা হাতটা অদৃশ্য হয়ে গেছিল কিছুক্ষণের জন্য। সেটা আবার ফিরে এসে হারানের শরীর বেয়ে ওঠা নামা করতে থাকে। হারান নিরুপায় হয়ে বলতে শুরু করে, চম্পা চম্পা আমাকে হুমকি দিয়ে নিজের বাড়ি ফিরে যায়। আমি জানতাম ও ঠিক আবার ফিরে আসবে, সুমতিকে সব কিছু জানিয়ে দেবে, সারা গায়ে সব কথা রটে যাবে। তাই ওকে খতম করে দেওয়ার কথা ভাবি। যখন যখন ভালোবাসার সম্পর্ক ছিল তখন একদিন তার বাড়ির ঠিকানা দিয়ে বলেছিল, আর নিজের বাড়ি ফিরে যাওয়ার পর একদিন মুই যেন তার বাড়ি গিয়ে মুদের বিয়ের ব্যাপারে তার বাপের সাথে কথা কয়ে আসি। কিন্তু কিন্তু তার আগে অনেক কিছু ঘটে গেল, মুর আর যাওয়া হলো নে। মুই একদিন ওর বাড়ির ঠিকানা নে ওর পিছু পিছু যে বাড়ি থেকে কলেজ তো যাওয়ার রাস্তাটা চিনে আসি। ও কলেজ ছুটির পর একটা গাছপালায় ঢাকার নির্জন বন ধরে একা একা ফিরত। মুই আগে থেকেই সেখানে ঝোপের ভিতর লুকাইছিলাম, পাশেই বড় নদী। কিছুটা এগিয়ে আসতেই মুই পিছু থেকে তার গলায় ফাঁসটো লাগাই দিই। নিঃশ্বাস বন্ধ হয়ে চটফট করতে করতে কিছুক্ষণের মধ্যেই চম্পা মরে যায়। মুই ওর লাশটাকে হাত পা শুদ্ধ কেটে টুকরো টুকরো করে বস্তায় ভরে নদীর জলে ফেলে দিলুম। কালুদের বাড়ির লোকজন চলে এসেছিল ইতিমধ্যেই। ময়না এতক্ষণ তাদের কাছেই ছিল। সুমতি ওদের কাছে ময়নাকে রেখে এসেছিল। কালুরা হারানের সমস্ত কুকীর্তির কথা শুনে রাগে ঘেন্নায় ওকে মারতে উদ্যত হল। সুমতি বলল, চৈকির তলায় মু রোজ একটা বরফ ঠান্ডা হাতির ছোঁয়া টের পেতুম, যেটা যেটা আমার হাত চেপে ধরতো। একদিন একটা কাটা হাতকে হেসিলের সামনে পড়ে থাকতে দেখলুম। পেতম দিকে ভয় পেলেও একদিন বুঝতে পারি হাতটা মুখে কিছু কইতে চায়। তারপর ধীরে ধীরে একটা ছায়া মূর্তি মোর চোখের সামনে ভেসে ওঠে। দেখলুম চম্পা দাঁড়িয়ে আছে, হাত পা কাটা, কি ভয়ঙ্কর চেহারা। মুই মাথা ঘুরে পড়ে যাই। জ্ঞান ফিরে দেখি চম্পার আত্মা উদা হয়ে গেছে। রাতের বেলায় সে দেখা দেয় মুখে, সব কথা জানায়। তারপর প্রতিশোধ নিতে আজ কুসুম সেজে সাঁকোর ওপরে ফাঁকা কুটিরে চলে যাই। হারানকে হাতে নাতে ধরার জন্যে চম্পার আত্মা মুখে এই কামটাই করতে কইছিল। মই তাই মেয়েকে তোমার কাছে রেখে আসি। সুমতি অন্যমনস্ক হয়ে কথাগুলো বলছিল। হারান সেই সুযোগে সুমতির হাত থেকে কাটারিটা আবার কেড়ে নিয়ে ময়নাকে মারতে গেল। সঙ্গে সঙ্গে চম্পার দেহের বিভিন্ন অংশগুলো হারানকে ঘিরে ধরে ঘুরপাক খেতে লাগলো। হারানের হাত থেকে কাটারিটা পড়ে গেল। হারান ভয়ে চোখ বুজে ফেলল। সে এক ভয়ানক ভয়ঙ্কর দৃশ্য। দেহের অংশগুলো হারানের সারা গায়ে কিলবিল করে উঠে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল তাকে। তারপর টু শব্দটি বের করার আগেই টুটি টিপে ধরে একে একে অঙ্গগুলো ছিন্ন করে দিল। বন্ধুটা এক ঝটকায় খচাত করে উপড়ে নিতে 1 সেকেন্ডও সময় লাগলো না। তারপর সবকিছু চুপচাপ আর স্থির হয়ে যায়। চম্পার মা বাবা এখনো জানে না তাদের মেয়ে আর বেঁচে নেই। এখনো তারা মেয়ের অপেক্ষায় বসে থাকেন। তাদের ধারণা তাদের আদরের মেয়ে খেয়ালের বশে কোথাও চলে গেছে, আবার ঠিক ফিরে আসবে। কালুদের বাড়িতে চম্পা এই প্রথম এসেছিল। হারানের সম্পর্কে তার কিছুই জানা ছিল না। কালুদের বাড়িতেও কখনো হারানের প্রসঙ্গ ওঠেনি। মেলায় মুখোমুখি হারানের সাথে দেখা হয়ে যায়। পাশের বাড়িতেই থাকে, বড় ভালো ছেলে। শুধু এইটুকু বলেই পরিচয় করিয়ে দিয়েছিলেন কালুর মা। কিন্তু ওর স্ত্রী কন্যার প্রসঙ্গ তোলেননি কখনোই।
তাদের অনুপস্থিতিতে যথেচ্ছাচারিতা চালিয়ে যায় হারান, যার এই শেষ পরিণতি। কালুরা ছাড়া কাকপক্ষীতেও টের পেল না এখানে ঠিক কি ঘটে গেছে। হারানের অবশিষ্ট দেহাংশগুলো নিয়ে চম্পা চিরতরে অদৃশ্য হয়ে গেল। যাবার আগে কালুর বাবা মাকে বলে গেল, আমার যাবার সময় হয়ে গেছে রে দিদি। তোমরা সুমতি বৌদি আর ময়নাকে আমার বাবা মায়ের কাছে পৌঁছে দিও। ওরাই ওদের শেষ বয়সের অবলম্বন।